প্রিয় শিক্ষার্থী বৃন্দ যারা যেখানে আছো না কেন, তোমাদেরকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, এবং এই পঞ্চম অধ্যায়ে আমরা বিগত 4টি ক্লাস আমরা নিয়েছি, আজকে পঞ্চম ক্লাস। এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কিভাবে করতে হয় সে নিয়ে আমরা আলোচনা করব। আর্থিক বিবরণীর আমরা জানি যে বেশ কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে আমরা আগে আলোচনা করেছি বিশদ আয় বিবরণী, সেখান থেকে পেয়েছি নিট মুনাফা। বিশদ আয় বিবরণীকে কয়েকটি ধাপে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব সেই বিশদ আয় বিবরণীর পরের অংশ, সংরক্ষিত আয় নির্ণয়। সংরক্ষিত আয় নির্ণয়ের বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি গত ক্লাসে শেয়ার করেছি, চতুর্থ ক্লাসে শেয়ার করেছি। যারা গত ক্লাসটি মিস করেছো বা সুযোগ হয়নি, আমি তোমাদেরকে বলবো তোমরা গত ক্লাসটি ফলো করবে, একবার দুবার তিনবার এই ক্লাসটি ভালো করে দেখো এবং প্রয়োজনীয় নোট লেখো। আমি বিশ্বাস করি গত ক্লাসটি যারা ভালো করে করেছো বা ফলো করেছো তারা আজকের ক্লাস অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে একটা চেইন আছে, গত ক্লাসের যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার পরের অংশগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন যারা গত ক্লাস করোনি তারা যদি আজকে ক্লাসে অ্যাড হও, নরমালি তোমার মধ্যে বেশ কিছু কোশ্চেন আসবে। তো তুমি রেডি থাকো, তোমার মধ্যে কোনো কোশ্চেন আসলে আমাকে সেই কোশ্চেনগুলো করবে। তোমরা কমেন্টসের মধ্যে প্রশ্নগুলো লিখলে আমি প্রশ্নগুলো পেয়ে যাব। বন্ধুরা, তোমাদের কোশ্চেনের উত্তর দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। সো তোমরা কোশ্চেন করবে এবং আমি চাই তোমরা খুব গঠনমূলক কোশ্চেন করবে, প্রয়োজনীয় কোশ্চেন করবে। অনেকে একটু অবান্তর কোশ্চেন করো, সেটি এড়িয়ে যাবে, যাতে আমাদের এই স্বল্প সময়ে আমরা খুব বেশি শিখতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লাইভে আছো সবাই আসো, আমরা এখন গত ক্লাসের যে বিষয়টি ছিল তার কিছু রিভিশন নিয়ে আসি, যাতে তোমরা নতুন করে যারা অ্যাড হয়েছে তাদের উপকার হবে, তাদের হেল্প হবে। আমরা একটু রিকল করি গত ক্লাসটাকে, তাহলে আমরা আজকের ক্লাসে খুব সহজে বুঝতে পারবো। তো বন্ধুরা, আমরা স্লাইডে যাচ্ছি, তোমরা ফলো করো। লক্ষ্য করো এখানে সংরক্ষিত আয় নির্ণয়। এই সংরক্ষিত আয় নির্ণয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যে সংরক্ষিত আয়ের প্রথম অংশ কি, যে এখানে একটি ব্যালেন্স দেওয়া থাকবে, যে ব্যালেন্সকে আমরা বলছি প্রারম্ভিক ব্যালেন্স বা ব্যালেন্স বিডি, এটি রেওয়া মিলে দেওয়া থাকে। সেই প্রারম্ভিক ব্যালেন্স একটা প্রতীকী সংখ্যা আছে, এখানে 50,000 টাকার প্রতীকী সংখ্যা আমরা বসিয়েছি অ্যামাউন্ট। তার সাথে কিছু অ্যামাউন্ট আমরা যোগ করেছি, কিছু অ্যামাউন্ট আমরা বিয়োগ করব। কোন কোন আইটেম যোগ হবে আমি সেটি বলছিলাম গত ক্লাসে। যে সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স রেওয়া মিলে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, সেই ব্যালেন্সটি আমরা প্রথমে বসাবো, তার সাথে কিছু আইটেম যোগ করব। যেমন চলতি বছরের নিট মুনাফা আমরা যোগ করব, এবং আয়কর ফেরত কিভাবে আয়কর ফেরত আসে আমার কাছে, কিভাবে এটি এখানে আমার আয়ের পরিণত হয়, কেন এটি যোগ হবে, এগুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। দাবিহীন লভ্যাংশ কি এবং দাবিহীন লভ্যাংশের অবলোকন হলে কি হবে, এটি আমরা এখানে বলছি। দাবিহীন লভ্যাংশের অবলোকনটা এখানে যোগ হবে। আর দাবিহীন লভ্যাংশ কি, এই প্রশ্ন কারো থাকলে সেই গত ক্লাসটা ফলো করবে, তাহলে উত্তর পেয়ে যাবে তুমি। পুরাতন আয়কর সঞ্চিতি, আর তা থেকে আমরা বাদ দিব আয়কর। তো এই পুরাতন আয়কর সঞ্চিতি এবং আয়কর এই দুটোই রেওয়া মিলে দেওয়া থাকে, এবং এই রেওয়া মিলে দেওয়া থাকলে
এই টাকাগুলো আমি এখানে বসানোর আগে দেখে নিব পুরাতন আয়কর সঞ্চিতি যদি বেশি হয় আর আয়কর যদি কম হয় তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি থেকে আয়করকে বাদ দিয়ে অ্যামাউন্টটা এখানে যোগ হবে। এই ছিল গত ক্লাস। গত ক্লাসে আরেকটু আলোচনা আমরা করেছিলাম দ্বিতীয় অংশে এসে সংরক্ষিত আয়ের আমি বলেছি দুটো অংশ। একটি অংশ ছিল যে যোগের অংশ, কোন কোন আইটেমগুলো এর সাথে যোগ হবে সেগুলো, আরেকটি ছিল বিয়োগের অংশ। সেই বিয়োগের অংশগুলো কি সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে দ্বিতীয় অংশে আমরা চলে এসেছি। এখানে আমি গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছিলাম। প্রথম যে আইটেম দেখতে পাচ্ছ আয়কর, এবং আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ। কিছুক্ষণ আগে তুমি দেখেছিলে যে আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ, আর এখানে দেখতে পাচ্ছ আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ। এই যে দুটো বিষয় এখানে তোমরা একটু ভুল করে ফেলো। এখানে তোমরা মনে রাখবে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি দুটো রেওয়া মিলে দেওয়া থাকবে। রেওয়া মিলে থাকলে সেখানে লক্ষ্য করবে যে আয়কর বেশি না আয়কর সঞ্চিতির টাকার পরিমাণ বেশি। যদি আয়কর বেশি হয় তাহলে এখানে বাদের জায়গায় চলে আসবে, বাদের আইটেম হিসেবে চলে আসবে, মাইনাস করা আইটেম হিসেবে চলে আসবে। আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দিতে হবে। আর যদি দেখো যে না পুরাতন আয়কর সঞ্চিতির অ্যামাউন্ট বেশি, আয়করের পরিমাণ কম, তাহলে যোগের আইটেমের সাথে যে প্রথম অংশের কথা বলেছিলাম সেখানে আমরা চলে যাব এবং সেখানে যোগ হবে। প্রস্তাবিত লভ্যাংশ এই নিয়ে গত ক্লাসে তোমাদের একজন আমার প্রিয় শিক্ষার্থী সে প্রশ্ন করেছিল প্রস্তাবিত লভ্যাংশ কি, ঘোষণাকৃত লভ্যাংশ সম্পর্কে তার জানার ইচ্ছে ছিল। সেই ঘোষিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, প্রপোজড ডিভিডেন্ড এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এটি মাইনাস করতে হবে। এবার এই যে প্রস্তাবিত লভ্যাংশ এটি কিভাবে নির্ণয় করা হবে, কার উপর থাকবে, এগুলো এই নিয়ে একটু বিষয় আমি বলি। যে প্রস্তাবিত লভ্যাংশ সমন্বয়ে বলা থাকবে। কোথায় বলা থাকবে? প্রস্তাবিত লভ্যাংশ সমন্বয়ে বলা থাকবে। আর সমন্বয়ে যে বলা থাকবে সেখানে বলবে কি, আমরা দেখি যে একটু এরকম যে শেয়ার মূলধনের এত% লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বা শেয়ার মূলধনের এত% লভ্যাংশ প্রদান করতে হবে, এই জাতীয় কথা সমন্বয়ে বলা থাকবে। তো শেয়ার মূলধনের একটা অংশ যদি আমি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দেই, তো যে পরিমাণ টাকা লভ্যাংশ হিসেবে দিব সেটি হলো আমার দেইনি, সেটাকে বলবো আমি প্রস্তাবিত লভ্যাংশ। আমি প্রস্তাব করেছি দিব, প্রস্তাব করেছি পরিশোধ করব। কাকে পরিশোধ করব? শেয়ার হোল্ডারদেরকে। সো এই প্রস্তাবিত লভ্যাংশ এখানে মাইনাস হবে। তারপরে আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেখতে পাচ্ছ, এটি নিয়ে আমি আজকে বিশদ আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা এখানে শেষ করতে পারিনি, আমাদের পরবর্তী ক্লাসটি শুরু হবে, তাই আমরা শেষ করেছিলাম ওখানে প্রস্তাবিত লভ্যাংশ এখানে শেষ করেছিলাম। অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা কি এটা আগে বুঝে নাও। কোন একটি কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে একটি বছর শেষ হওয়ার পরে, একটি আর্থিক বছর শেষ হওয়ার পরে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে থাকে। এখন বছর শেষ হওয়ার পরে লভ্যাংশ দিয়ে থাকে। যদি এমন হয় যে না বছর শেষ করি নাই, বছর এখনো শেষ হয় নাই, বছরের মাঝামাঝি কোনো একটা সময় আমরা আছি, কিন্তু আমি চাই যে আমার শেয়ার হোল্ডাররা ভালো থাক, আমি শেয়ার হোল্ডারদের অন্তত আমরা তাদেরকে বেশি বেনিফিট দিতে চাই, তাদেরকে বেশি প্রফিট দিতে চাই। আমার যারা মালিক কোম্পানির শেয়ার হোল্ডার যারা, তাদেরকে আমরা চাই যে আমার কোম্পানির আর্থিক অবস্থা ভালো, আমি ভালো প্রফিট করেছি বা আমার সিচুয়েশন ভালো, আমি শেয়ার হোল্ডারদেরকে আপদকালীন সময়ে বা একটা বছরের আর্থিক বছরের কিছু সময়ের জন্য আমি 6 মাস পরে যদি হয় এমন যে 6 মাস পরে আমি কিছু টাকা পেলাম, এই প্রফিটের টাকা, এই টাকা থেকে একটা অংশ আমি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিই। তো কোম্পানি একটি আর্থিক বছর শেষ হওয়ার পরে
একটা হিসাব বছর শেষ হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের পরিপূর্ণ বিশদ আয় বিবরণী করে, পরিপূর্ণ তাদের হিসাব কমপ্লিট করার পরে, আর্থিক বিবরণী কমপ্লিট করার পরে তারা এই আর্থিক বিবরণী নিয়ে কোম্পানির বোর্ড সভায় ডিসকাশন হয়। বোর্ড সভায় পরিচালনা পরিষদ আলোচনা করে তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছান যে চূড়ান্তভাবে কি পরিমাণ লভ্যাংশ দেওয়া হবে। কিন্তু সেই বিশদ আয় বিবরণী শেষ হওয়ার আগেই কোম্পানির পরিচালনা পরিষদ যদি মনে করে যে আমার কোম্পানির যে আয় হয়েছে, গত 3 মাসে যে আয় হয়েছে, গত 4 মাসে যে আয় হয়েছে, গত 6 মাসে যে আয় হয়েছে, যে পরিমাণ আয় আমার হয়েছে তা থেকে কিছু লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়া যায়, এই ধরনের একটি প্রস্তাব যদি কোম্পানির পরিচালনা পরিষদ গ্রহণ করে, অনুমোদন করে, তাহলে আর্থিক হিসাব বছর শেষ হওয়ার পূর্বে এই যে সাময়িক যে তারা প্রফিট এবং লস ক্যালকুলেট করে স্বল্প সময়ের জন্য আমরা বলেছি যে সেটি 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে। এটি বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে আমি 6 মাস হলো একটি বছরের, তো 6 মাস পরে আমি এখন কিছু টাকা শেয়ারহোল্ডারদের দিয়ে দিই। তো শেয়ারহোল্ডারদেরকে যদি কিছু টাকা এরকম দেওয়া হয় প্রফিট হিসাবে বছরের মাঝামাঝি কোনো এক সময়ে, তাহলে এই প্রফিটটাকে বলা হবে, এই লভ্যাংশটাকে বলা হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেখানে আছো যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশটি হলো একটা সাময়িক লভ্যাংশ, পরিপূর্ণ বছর শেষ হওয়ার পরে যে লভ্যাংশ সেটি না, একটি বছরের মাঝামাঝি কোনো এক সময় এই লভ্যাংশটি শেয়ারহোল্ডারদেরকে দেওয়া হয়। এটি হলো অন্তর্বর্তীকালীন সময়ে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এবার আসো তারপরের যে আইটেমটি, চূড়ান্ত লভ্যাংশ। একটি হিসাব বছর শেষ হওয়ার পর একদম পরিপূর্ণ আমার একটি হিসাব বছর, হিসাব কাল শেষ হয়ে গেল। সে 2019 সালের আমি হিসাব করেছি, 2019 সালের যে টোটাল আমার আয় হয়েছে, টোটাল যে ব্যয় হয়েছে, আমার যে সকল ধরনের ইনফরমেশন গুলো ক্লোজ করে, আয় ব্যয়গুলো হিসাবভুক্ত করে, তারপরে আমি যে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, অন্যান্য ইনফরমেশন গুলো সবগুলো আমি যখন বোর্ড সভায় উপস্থাপন করব, তখন এই গত 1 বছরের তথ্যগুলো অ্যানালাইসিস করে পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নেবে যে আমি কি পরিমাণ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিতে পারি। এটি হলো ফাইনাল, একদম চূড়ান্ত সিচুয়েশন। অন্তর্বর্তীকালীন ছিল সাময়িক সময়ের জন্য, আর চূড়ান্ত লভ্যাংশটা হবে একদম বছর শেষে পরিপূর্ণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কোম্পানির বোর্ড সভায় যে প্রস্তাব অনুমোদন হবে যে আমরা এই বছর শেয়ারহোল্ডারদেরকে এই পরিমাণ লভ্যাংশ পরিশোধ করব, যেটি কোম্পানির একটি পূর্ণাঙ্গ ডিসিশন। তাহলে এই লভ্যাংশকে বলা হবে চূড়ান্ত লভ্যাংশ। এই চূড়ান্ত লভ্যাংশ প্রদান, এটি আমরা নরমালি দেখি কোথায় থাকে, রেওয়া মিলে দেওয়া থাকে, এবং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কোথায় থাকে, রেওয়া মিলে দেওয়া থাকে। আর ওই যে প্রস্তাবিত লভ্যাংশ আলোচনা করেছি, এটি সমন্বয়ে থাকে। তোমরা লক্ষ্য করো এখানে 3টি লভ্যাংশ আছে। প্রস্তাবিত লভ্যাংশ এর বিভিন্ন নাম আছে, যেমন তার নাম আছে ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, হ্যাঁ, এই জাতীয় তার নাম আছে। প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, এগুলো হলো তোমার এই প্রস্তাবিত লভ্যাংশের বিভিন্ন নাম। আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটি রেওয়া মিলে থাকবে, চূড়ান্ত লভ্যাংশ রেওয়া মিলে থাকবে। তো আমরা এই লভ্যাংশ 3টা যে পাচ্ছি এখানে, এই 3টি লভ্যাংশ থেকে একটা লভ্যাংশ মাস্ট পরীক্ষায় আসবে। ওই যে গত ক্লাসে বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ আইটেম আছে যেগুলো ছাড়া প্রশ্ন হয় না। এরকম এখানে সংরক্ষিত আয় বা যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী, সেখানে এই যে লভ্যাংশের বিষয়টি আছে, এই লভ্যাংশ ছাড়া প্রশ্ন হয় না। অতএব আয়কর
একটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, তোমরা পারবে। লভ্যাংশ একটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। এই যে লভ্যাংশ দেখতে পাচ্ছ, আয়কর দেখতে পাচ্ছ, এই দুটো মানে তোমার আইটেম থেকে সবসময় পরীক্ষায় আসে। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন তহবিলে স্থানান্তরের কতগুলো আইটেম। আমরা বলি সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়ের যে বিষয়টি আছে, সংরক্ষিত আয় থেকে তোমার করা হয় কোম্পানি তিনটা খাতে টাকা ভাগ করে ফেলে। সংরক্ষিত আয়ের টাকা, হ্যাঁ, বা নেট মুনাফার টাকা, যে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে প্রথম অংশে যে নেট মুনাফা থাকে এবং সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্স থাকে। এই অ্যামাউন্ট গুলো যোগ করার পরে তা থেকে আমরা যে মাইনাস করি, সেই মাইনাস করি যে আইটেমগুলো, তাকে আমি তিন ভাগে ভাগ করি। একটা আয়কর প্রদান করা, একটা শেয়ার হোল্ডারদেরকে আমি লভ্যাংশ দিব, সেটি প্রস্তাবিত হোক, চূড়ান্ত লভ্যাংশ হোক, অন্তর্বর্তী লভ্যাংশ হোক। আরেকটি হলো বিভিন্ন তহবিলে ফান্ডে মুনাফার অংশ স্থানান্তর করা। তিনটি অংশ পাচ্ছ তোমরা, একটি আয়কর, একটি লভ্যাংশ, আর একটি বিভিন্ন তহবিলগুলোতে স্থানান্তর। তাহলে আমরা এই যে বলছি তিনটা আইটেম পাচ্ছি, আয়কর, প্রস্তাবিত লভ্যাংশ বা চূড়ান্ত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, লভ্যাংশ এক কথায়, আরেকটি বিভিন্ন তহবিলে স্থানান্তর। এখন প্রিয় শিক্ষার্থী, আয়করের টাকা সরকার পাবে, লভ্যাংশের টাকা শেয়ার হোল্ডাররা পাবে, আর সঞ্চিত তহবিলের টাকা সেগুলো কোম্পানির কাছেই থাকবে। কোম্পানি সেগুলো তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে, কোম্পানি তার প্রয়োজনে সেটি ইউজ করবে। তাহলে আয়করের টাকা কে পাবে? গভর্নমেন্ট। লভ্যাংশ টাকা কে পাবে? শেয়ার হোল্ডার। আর সঞ্চিত তহবিলের যে টাকাগুলো আছে, সে সাধারণ সঞ্চিত তহবিল বা বিশেষ সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, এনি কাইন্ডস অফ ফান্ড, যে ফান্ডগুলো কোম্পানির ভবিষ্যতের প্রয়োজনে, তার নিজের প্রয়োজনে, কোম্পানির উন্নয়নে, হ্যাঁ, সেগুলো ইউজ করবে। কোম্পানির স্ট্রেংথ বৃদ্ধি করে, কোম্পানির শক্তি বৃদ্ধি করে, আর্থিক সামর্থ্যকে বৃদ্ধি করে। তোমরা জানো ব্যক্তিগত জীবনে আমরা কি করি? আমরা আমাদের আয় থেকে কিছু অংশ পরিবারের কাজে ব্যয় করি, আর কিছু অংশ সঞ্চয় করি। আমি যদি সঞ্চয় করতে পারি, তাহলে এই সঞ্চিত তহবিলের টাকা বা এই সঞ্চয়ের টাকা আমার প্রয়োজনে, পরিবারের বিশেষ প্রয়োজনে বা সুবিধা অসুবিধায় আমি ইউজ করতে পারি। সেরকম কোম্পানিও কি করে, তার প্রফিটের একটা অংশ সে ট্যাক্স দেয়, একটা অংশ নিয়মিতভাবে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দেয়, আর কিছু অংশ সে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। এই যে ভবিষ্যতের জন্য সে সঞ্চয় করে রাখছে, এই ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করছে, সেই টাকাগুলো সে কোথায় পায়? এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্য থেকে এই নেট মুনাফা এবং তার যে ব্যালেন্স গুলো আছে, তা থেকে একটা অংশ সে পৃথক করে রাখে, যাকে আমরা বলছি সঞ্চিত তহবিলে স্থানান্তর। নরমালি প্রশ্নের সমন্বয়ে বলা থাকে যে নেট মুনাফার এত টাকা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, নেট মুনাফার এত টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করতে হবে, প্রতিপূরক তহবিলের এত টাকা স্থানান্তর করতে হবে। তাহলে নেট মুনাফার টাকা যে তহবিলে আমি স্থানান্তর করি না কেন, নেট মুনাফা কমে যাবে। নেট মুনাফা কমে যাওয়া মানে নেট মুনাফাটা ছিল কি, প্রারম্ভিক সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্সের সাথে যোগ হয়েছিল, সেখান থেকে যদি আমি টাকা ট্রান্সফার করে দেই, কমে যাবে, সো মাইনাস হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে আয়কর দেখতে পাচ্ছি একটা ধাপ, লভ্যাংশগুলো তিনটা লভ্যাংশ দেখতে পাচ্ছি, প্রস্তাবিত লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ, সঞ্চিত তহবিল একটা ধাপ, আর লভ্যাংশ নিট লাভের টাকাকে বিভিন্ন সঞ্চিত তহবিলগুলোতে স্থানান্তর করা, এটি একটি ধাপ।
আমরা যে কথা বলছিলাম যে তাহলে সংরক্ষিত আয় থেকে মূলত তিনটা আইটেম বাদ যাবে। আমি যদি বলি কয়টা আইটেম বাদ যাবে, সংরক্ষিত আয় থেকে তিনটি আইটেম বাদ দিব। একটি আয়কর বাদ দিব, একটি লভ্যাংশ, যে কোনো লভ্যাংশ থাকলে সেই লভ্যাংশটা বাদ দিব, সেটি দেওয়া মিলে থাক আর সমন্বয় থাক, আর বাদ দিব কি সঞ্চিত তহবিলে স্থানান্তর থাকলে বাদ দিব। ঠিক আছে, সঞ্চিত তহবিলে স্থানান্তর থাকলে বাদ দিব। তাহলে আয়কর, লভ্যাংশ, সঞ্চিত তহবিলে স্থানান্তর, আমি বারবার বলেছি একই কথা, এই তিনটি আইটেম সংরক্ষিত আয়ের মধ্যে মাস্ট থাকবে এবং এর বাইরে নরমালি তোমাদের পরীক্ষায় থাকবে না আশা করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমন্বয়ে থাকে প্রস্তাবিত লভ্যাংশ, আর সঞ্চিত তহবিলের স্থানান্তরগুলো, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তরগুলো, প্রতিপূরক তহবিলের স্থানান্তরগুলো, এগুলো আমরা সমন্বয়ে দেখতে পাবো। তবে আমি জানি তোমাদের প্রশ্ন হতে পারে লভ্যাংশ সমতাকরণ তহবিল এটি কি? তোমরা সঞ্চিত তহবিল কিন্তু জানো এটা কি, এটা তোমরা করে অভ্যস্ত এই জাতীয় সমন্বয়, কিন্তু লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা আসলে হয়তো আগে পাও নাই কখনো। যারা দ্বাদশে মাত্র এসেছো তারা হয়তো পাওনি, একাদশে যারা ছিলে তারা এই ধরনের আইটেমগুলো পাওনি। লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো কোন একটি কোম্পানি প্রতি বছর সমান লাভ করে না, প্রফিট করে না। কোনো বছর প্রফিট কম হয়, কোনো বছর প্রফিট বেশি হয়। তো যে বছর প্রফিট কম হয় তারা কিন্তু চায় আমার যারা শেয়ার হোল্ডার, কোম্পানির যারা মালিক, তাদেরকে আমি বেশি প্রফিট দিই, কিন্তু আমার প্রফিট এই বছর কম হয়েছে, তা আমি এখন কোথা থেকে তাদেরকে বেশি করে টাকা দিব, যাতে শেয়ার হোল্ডারদেরকে সব সময় সন্তুষ্ট রাখা যায়। যারা কোম্পানিতে বিনিয়োগ করেছে, কোম্পানিকে পুঁজি দিয়েছে, কোম্পানিকে মূলধন দিয়েছে, তাদেরকে যেন আমরা সব সময় একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হিসেবে দিতে পারি, সেজন্য আমরা যে টাকাটা দেই তাকে বলি লভ্যাংশ। এই লভ্যাংশ যাতে নিয়মিত পরিশোধ করা যায়, তা সেজন্য ওই লভ্যাংশ পরিশোধ করার জন্য একটি ফান্ড গঠন করা হয়, একটি তহবিল গঠন করা হয়, যে তহবিলকে বলা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। কোন বছর যদি প্রফিট কম হয় তাহলে কি করা হবে, এই প্রফিটের যে একটা অংশ প্রতি বছর আমি সঞ্চয় করে রেখেছিলাম লভ্যাংশ সমতাকরণ তহবিল, সেই তহবিল থেকে টাকা নিয়েও শেয়ার হোল্ডারদের আমরা দিতে পারবো। সেজন্য এটি সেপারেট করে করা হয়, যাকে আমরা বলছি লভ্যাংশ সমতাকরণ তহবিল। প্রতিপূরক তহবিল কি, তোমরা এটাও প্রশ্ন করতে পারো। ধরে নাও আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের বুঝতে সহজ হবে। কোম্পানি মনে করো ঋণ করে টাকা এনেছে, ঋণের টাকা দিয়ে তারা বিজনেস করে। সে কোম্পানি 5 কোটি টাকা লোন করেছে, এই 5 কোটি টাকা লোন করে এনে তারা বিজনেস করছে, তাদের প্রোডাকশন হচ্ছে, তাদেরকে এই টাকাটা ইউজ করতে হয়েছে লোন করে। এখন এই যে ঋণের টাকা তাদের পরিশোধ করতে হবে নিয়মিত। তো কখনো যদি প্রফিট এরকম কম হয়ে যায় তখন তারা ঋণের টাকা পরিশোধ করবে কি দিয়ে? সেজন্য তারা আপদকালীন ব্যবস্থা হিসেবে তারা কি করে, যাতে আমি এই জাতীয় ঋণের টাকা নিয়মিত পরিশোধ করতে পারি, সেজন্য তারা একটা ফান্ড গঠন করে, যদি বলে যে এটার নাম প্রতিপূরক তহবিল। তাহলে ওই ফান্ড থেকে টাকা নিয়েও তারা আপদকালীন সময়ে, ক্রাইসিস সময়ে, অসময়ে এই কি করতে পারবে, ঋণ অর্থ যথাযথ পরিশোধ করতে পারবে। সো কোম্পানির আর্থিক অবস্থান যত বেশি শক্তিশালী করা যায় তত বেশি সে বিজনেসে টিকে থাকতে পারে, ক্রাইসিস মোমেন্টে টিকে থাকতে পারে। এই যে সমস্ত বিশ্বব্যাপী একবার একটা মহামারী করোনা ভাইরাস এসেছে, তার কারণে বিভিন্ন শিল্প কারখানা উৎপাদন ব্যবস্থা মানে স্টপ হয়ে গেছে। তারা এই কোম্পানিগুলো কি করছে, গতকাল আমি একজন কোম্পানির যে এমডি তার বক্তব্য শুনছিলাম, কোন একটা কোম্পানির, আমি নাম বলবো না, তোমরা বললে সবাই চিনবে। তো তিনি বলছিলেন তার প্রতিষ্ঠানে উনি 17 কোটি টাকা থেকে 18 কোটি টাকা লাগে প্রতি মাসের খরচ, কর্মচারীদের বেতন, ইউটিলিটি বিল,
হ্যাঁ, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো প্রায় মিনিমাম 17 কোটি টাকা তার মান্থলি খরচ আছে। এখন তার যদি 2 মাস 3 মাস প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তার কর্মচারীদের পরিচালন বেতন দেওয়া, তাদের অন্যান্য খরচগুলো দেওয়া, তো একটা বড় প্রতিষ্ঠান, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, তো তাদের এই কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে তাদের কে তোমার রেগুলার খরচ মেইনটেইন করার জন্য যে 17 কোটি টাকা সে বলছে প্রতি মাসে তার খরচ, 3 মাস স্টক থাকে, 3 মাসে কত 51 কোটি টাকা, এত টাকা কোথায় পাবে? তারা তো একটা আয় করে কি থেকে, প্রোডাকশন হয়, সেটা সেল করে, সেখান থেকে টাকা আসে, ওখান থেকে তারা প্রফিটের কিছু অংশ রাখে, বাকি টাকা দেয় খরচগুলো পরিশোধ করে দেয়। এখন এই ধরনের ক্রাইসিস হয়ে গেলে যাতে সে ফিউচারে টিকে থাকতে পারে সেজন্য আগে থেকে এই কোম্পানিগুলো প্রফিট হলে, যখন প্রফিট বেশি হয়, সে প্রফিটের টাকা দিয়ে কিছু বিশেষ তহবিল গঠন করে, আর যত বেশি সে ফান্ড গঠন করতে পারবে, বিভিন্ন রিজার্ভ তৈরি করতে পারবে, তত বেশি সে শক্তিশালী হবে। সো আমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানকার কোনো আইটেম নিয়ে মনে হয় তোমাদের সমস্যা নেই। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখনো করতে পারো, তোমরা কমেন্টসে লেখো। প্রত্যেকটি কোশ্চেনের অ্যানসার আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা পরের ধাপে যাচ্ছি, আমরা আজকে ক্লাসে তার পরের স্লাইডে যাচ্ছি। তারপরে আমরা এখন আলোচনা করব। লক্ষ্য করো, এখানে একটি রেওয়ামিল দেওয়া আছে, এখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, একটি প্রশ্ন দেওয়া আছে। এতক্ষণ আমি নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের মধ্যে যে কিভাবে আমরা এই সংরক্ষিত আয় নির্ণয় করব। তো কিভাবে করব এই বিস্তারিত বিষয়গুলো তোমাদের সামনে আমি আলোচনা করেছি, গত ক্লাসেও করেছি, আজকে ক্লাসেও এখন পর্যন্ত প্রায় 30 মিনিট কথা বলেছি। যে এখন একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। এই উদ্দীপকের নিচে দেখো বলা আছে সংরক্ষিত আয় নির্ণয় করো। আমরা এই উদ্দীপকের আলোকে সংরক্ষিত আয় নির্ণয় করব। তা আমি বোর্ডে যাওয়ার আগে আমি একটু প্রশ্নটা তোমাদের বোঝাতে চাই। তোমরা প্রশ্নটা একটু বুঝে নাও, আর তোমাদের হাতে খাতা কলম থাকলে, সেই পরিবেশে থাকলে তোমরা খাতা কলম রেডি করো। আমি যখন অঙ্কটি করব তখন তোমরাও আমার সাথে করবে। আমি এটি সমাধান করব ইনশাআল্লাহ। দেখো এখানে প্রশ্নে আমি বলছি যে এটা আংশিক একটা রেওয়ামিল, পরিপূর্ণ রেওয়ামিল না, একটা আংশিক কিছু তথ্যপত্র নিয়ে এসেছে। একটা একটি স্লাইডে পুরো সকল তথ্যপত্র দিয়ে একটা রেওয়ামিল দিলে তুমি এখানে হয়তো দেখতে তোমার অসুবিধা হবে। সো আমি কিছু চুম্বক অংশ এখানে নিয়ে এসেছি যা তোমার এই সংরক্ষিত আয় নির্ণয় করতে কাজে লাগবে। সো এই আংশিক রেওয়ামিলকে আমরা ফলো করি। এখানে দেখো দেওয়া আছে একটা মানে শেয়ার মূলধন। তোমরা জানো শেয়ার মূলধন কি? শেয়ার মূলধন কোম্পানির শেয়ার হোল্ডাররা যাদেরকে শেয়ার কিনেছে, শেয়ার কিনে তারা এই মূলধনটা কোম্পানিকে সরবরাহ করেছে। কোম্পানিকে এই যে মূলধন সরবরাহ করলো তার বিনিময়ে তারা কি পাবে? লভ্যাংশ পাবে। লক্ষ্য করো সমন্বয় 1। প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার সমন্বয় লক্ষ্য করো, ওখানে বলেছে কি শেয়ার মূলধনের 6.25% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। এটিকে আমি বলবো প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ। তোমরা গত ক্লাসে এই সম্পর্কে প্রশ্ন করেছিলে। তো শেয়ার মূলধনের এই যে একটি অংশ, সে 6% বা 10% যাই হোক না কেন, এখানে 6.25% বলেছে, তাহলে কোনো সমস্যা নেই। এই টাকাটা, এই লভ্যাংশটা কারা পাবে? শেয়ার হোল্ডাররা পাবে। সো তাদেরকে দিতে হবে। আমি বলছি সংরক্ষিত আয় থেকে মাইনাস হবে 3টি বিষয়। 1 নাম্বার হবে আয়কর, 2 হবে লভ্যাংশ, 3 হবে সঞ্চিত তহবিলগুলোতে স্থানান্তর। তাহলে এই যে শেয়ার মূলধনের 6.25% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে, এটা কি করতে হবে? যে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। তোমরা লক্ষ্য করো রেওয়ামিলের দ্বিতীয় আইটেম সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 1/1/2017। আমি যদি ধরে নেই যে অঙ্কটি 2017 সালের শেষ দিনে 31 ডিসেম্বর, তাহলে লক্ষ্য করো এখানে সেই রেওয়ামিলের মধ্যে বছরের শেষ দিনের যে তথ্যপত্রগুলো আছে তা এখানে দেওয়া আছে। তো ওখানে বলা আছে সংরক্ষিত আয়ের ব্যালেন্স দেওয়া আছে 1,20,000 টাকা। এটি প্রারম্ভিক ব্যালেন্স, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে সংরক্ষিত আয়ের একটি প্রারম্ভিক ব্যালেন্স প্রশ্নে দেওয়া থাকবে।
এই প্রারম্ভিক ব্যালেন্সটি আমরা সবার প্রথমেই আমরা লিখব। ঠিক আছে, প্রারম্ভিক ব্যালেন্সটি কিভাবে লিখব সবার প্রথমেই লিখব। কিভাবে লিখব সেটা পরে দেখাচ্ছি, আমরা আগে প্রশ্নটা ডিসকাস করে নেই। তোমরা প্রশ্নটা ভালো করে ফলো করো, তারপরে তোমরা নিজেরাই পেরে যাবে। তাহলে সংরক্ষিত আয় যদি তোমরা ছক করে থাকো, তোমরা খাতা কলম রেডি করে নিয়েছো নিশ্চয়ই, হাতে তোমাদের আছে। তাহলে সংরক্ষিত আয়ের এই যে ব্যালেন্স 1/1/2017 1,20,000 টাকা, এই টাকাটা তোমরা সবার প্রথম বসিয়ে দাও। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার আইটেম নিট লাভ। নিট লাভ এখানে দেওয়া আছে, দেওয়া মানে প্রকৃতপক্ষে এটি আমাদের নির্ণয় করে নিতে হয়। বিশদ আয় বিবরণী করার পরে যে আমরা নিট লাভ পাই সেই অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে যে 1,05,000 টাকা এই বছর আমার লাভ হয়েছে। এই যে 1,05,000 টাকা আমার প্রফিট হয়েছে, নিট লাভ হয়েছে, এই নিট লাভের টাকা আমি এই সংরক্ষিত আয়ের যে প্রারম্ভিক ব্যালেন্স তার সাথে যোগ করব। সংরক্ষিত আয়ের সাথে প্রারম্ভিক ব্যালেন্সের সাথে আমি চলতি বছরের এই নিট লাভটি কি করব, যোগ করব। যদি কখনো নিট ক্ষতি হয় তাহলে মাইনাস করব, ক্ষতি হলে মাইনাস করব, আর প্রফিট হলে লাভ হলে যোগ করব। এবার দেখো আয়কর সঞ্চিতি আছে, আয়কর আছে। আমি আগেই বলেছি, গত ক্লাসেও বলেছি, আজকে ক্লাসের প্রথম দিকেও বলেছি, আয়কর এবং আয়কর সঞ্চিতি দুটো আইটেম প্রশ্নে দেওয়া থাকলে আমরা আগে দেখে নিব কোন অ্যামাউন্টটা বেশি, আয়কর বেশি নাকি আয়কর সঞ্চিতি বেশি। প্রিয় শিক্ষার্থী, আয়কর এখানে দেখা যাচ্ছে 22,500 আর আয়কর সঞ্চিতি আছে 18,000 টাকা। তাহলে আয়কর যদি বেশি হয় তাহলে বাদের এখানে আমি বসাবো। কোথায় বসাবো? বাদের এখানে, বাদের আইটেম। আর আয়কর সঞ্চিতি যদি বেশি হতো তাহলে যোগের আইটেম হিসেবে বসতো। তাহলে এখানে আয়কর 22,500, তা থেকে আমি আয়কর সঞ্চিতি কি করব, মাইনাস করব। আয়কর 22,500 থেকে আয়কর সঞ্চিতি মাইনাস করব, যে অ্যামাউন্টে থাকবে সেটি বাদের ঘরে বসাবো। তারপরে আছে দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আমি আগে বলেছি এটি হলো একটি সাময়িক লভ্যাংশ, ইন্টারিম ডিভিডেন্ড। বছরের মাঝামাঝি কোনো এক সময় কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে এই লভ্যাংশটা দেওয়া হয়, আর বছর শেষে যেটা দেওয়া হয় সেটা চূড়ান্ত লভ্যাংশ দেওয়া হয়। এই যে সাময়িক সময়ে আমি লভ্যাংশ দিচ্ছি, এই টাকাটি সংরক্ষিত আয় থেকে মাইনাস হয়ে যাবে, বাদ দিয়ে দিই। তাহলে এই যে রেওয়া মিলের আইটেমগুলো আছে, প্রত্যেকটা আইটেম আমি বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আশা করছি। তোমাদের কোশ্চেন আশা করছি নাই। সমন্বয় এবার যাই। সমন্বয়, সমন্বয় 1 নাম্বার সমন্বয় আমি আলোচনা করছি। 1 নাম্বার সমন্বয় তোমরা বুঝতে পেরেছো। 2 নাম্বার সমন্বয় দেখো, 2 নাম্বার সমন্বয়টি সবসময় মানে 1 এবং 2 এই দুটো সমন্বয় খুব ইম্পর্টেন্ট। এই দুটো সমন্বয় প্রায় পরীক্ষায় আসে। আরেকটি কথা এখানে বলে রাখি, এই প্রশ্নটি আসলে একটা বোর্ডের প্রশ্ন, একটি বোর্ডের প্রশ্ন, এবং আমি বলি যে এই প্রশ্নটি আদর্শ প্রশ্ন। এখানে যে আইটেমগুলো আছে প্রায় পরীক্ষাতে এই আইটেমগুলো আসে, প্রায় প্রতি বছর এই আইটেমগুলো আসে। একটি বোর্ডের প্রশ্ন এবং একটা আদর্শ প্রশ্ন। এখানে আমি এই জন্য বলছি, আমি বলেছি সংরক্ষিত আয়ের সাথে কি যোগ হয় কি বাদ হয়। সংরক্ষিত আয়ের সাথে যোগ হয় নিট মুনাফা, সাধারণত নিট মুনাফা কমন থাকবে, যে যোগ হবে। আর বাদ যাবে কি, বাদ যাবে বলছি 3টা আইটেম বাদ যাবে, 3টা আইটেম বাদ যাবে। 1 আয়কর এবং আয়কর সঞ্চিতি সমন্বিত রূপ, আয়কর বাদ যাবে। দেখো এখানে আয়কর এবং আয়কর সঞ্চিতি আছে। আমি বলেছি বাদ যাবে লভ্যাংশ। দেখো এখানে লভ্যাংশ আছে, প্রস্তাবিত লভ্যাংশ আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে। প্রস্তাবিত লভ্যাংশ দেখো সমন্বয় 1 নম্বরে বলা আছে, আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেখো রেওয়া মিলে দেওয়া আছে। তাই বলেছি সংরক্ষিত আয় থেকে 3টি আইটেম বাদ যাবে। 1 আয়কর, 2 লভ্যাংশ, 3 বিভিন্ন সঞ্চিত তহবিলে স্থানান্তর। সঞ্চিত তহবিলে স্থানান্তর সম্পর্কে দেখো সমন্বয় 2 নম্বরে বলা আছে।
যে নিট ল্যাবের 15,000 টাকা সঞ্চিত তহবিলে সাধারণ সঞ্চিত তহবিলে এবং 12,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। এই যে বিষয়টি, নিট ল্যাবের টাকা বলছে দুটি সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। একটি সঞ্চিত তহবিলে কি, একটি হলো সাধারণ সঞ্চিত তহবিলে, আর একটি হলো কর্মচারীদের কল্যাণ তহবিলে। কর্মচারী হলো একটি প্রতিষ্ঠানের প্রাণ। একটি প্রতিষ্ঠানের পাওয়ার হলো মনে করি কর্মচারী। তাদেরকে যত বেশি কোম্পানি ভালোবাসবে, তাদেরকে যত বেশি কোম্পানি সুযোগ সুবিধা দিবে, কোম্পানি তত বেশি প্রফিট করতে পারবে, তত বেশি প্রোডাকশন করতে পারবে, তত বেশি মার্কেটে তাদের সেল হবে। সো এই কর্মচারীদেরকে এই আধুনিক যে কনসেপ্ট, সেখানে বলা হয় তাদেরকে যত বড় সুযোগ সুবিধা দাও। তুমি যাদেরকে সুবিধা দিলে কখনো তোমার প্রফিট কমবে না। হ্যাঁ, তাদেরকে তুমি যদি সুযোগ সুবিধা দাও তাহলে তোমার কি হবে না, প্রফিট কমবে না, বরং বাড়বে। কারণ কর্মচারী যদি সন্তুষ্ট হয়, প্লিজড থাকে, তাহলে তারা কিন্তু প্রাণ দিয়ে ভালোবেসে এই কোম্পানিতে কাজ করবে, তাদের উন্নয়নের গতিধারা সঞ্চিত হবে। আমার খুব মনে পড়ছে একটি গল্প, আমি ইচ্ছে করছে তোমাদের সাথে শেয়ার করতে। সবসময় পড়াই একটা গল্প করি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী যারা লাইভে আছো, গল্পটি শুনলে ভালো লাগতে পারে। একদিন একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তি আমার, তার বাসায় আমি দাওয়াত খেতে গেলাম। তো দাওয়াত খেতে গেলাম, তো আমরা বসে আছি, তার ড্রয়িং রুমে বসে আছি, সেখানে বসে গল্প করছি। তো কোন একটি কোম্পানির, আমি নাম বলবো না, সেই কোম্পানির একজন সিনিয়র অফিসার, মানে প্রধান নীতি নির্ধারক পর্যায়ের একজন কর্মকর্তা এসেছেন, তার সাথে গল্প করছি। তো উনি বলছিলেন যে, আমি বলছিলাম কেমন আছেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন, আপনার ফ্যামিলি মেম্বাররা কেমন আছে, ছেলে মেয়েরা কেমন আছে। তো গল্পের ফলে এই আলোচনার প্রেক্ষাপটে উনি বলছিলেন যে, আছি ভালো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি হয়তো শোনেননি। আমার যে ছেলেটি ছোট, তো সে একটি দুর্ঘটনায় পতিত হয়েছে। কিরকম দুর্ঘটনা? তিনি যে বাসায় থাকেন, সে বাসাটা একটা ডুপ্লেক্স বাড়ি। এই ডুপ্লেক্স বাড়িটি কোম্পানি তাকে দিয়েছে থাকার জন্য। ইনি যে গাড়িটি ব্যবহার করেন, সেই গাড়িটি কোম্পানি তাকে দিয়েছে ব্যবহার করার জন্য। ড্রাইভার কোম্পানি দিয়েছে তাকে ব্যবহার করার জন্য। এই ডুপ্লেক্স বাড়িটি বারান্দা আছে, বারান্দার উপরের অংশটা ওপেন, নিচের অংশটা একটি গ্রিল দেওয়া আছে। তো তিনি বাসা থেকে বের হচ্ছেন, অফিসে যাবেন, ওনার অফিসে যাবেন, রেডি হচ্ছেন, বাসা থেকে বের হয়ে গেছেন। ড্রাইভার গাড়ি বের করে, মানে গ্যারেজ থেকে বের করে তার বাসার সামনে নিয়ে এসেছে। উনি বাসা থেকে বের হয়েছেন, আর ওনার ছেলেটি বারান্দা দিয়ে দেখছে, বারান্দা দিয়ে উঁকি দিয়ে দেখছে বাবা চলে যাচ্ছে। তো ছোট বাচ্চা তো, বাবা যেও না যেও না বলে কান্না করছে, বাবা যেও না যেও না কান্না করছে। এবং সে এই রেলিং ধরে উপরে উঠতে যেয়ে সে ওখান থেকে পড়ে গেছে। এই শিশু বাচ্চাটি ওখান থেকে পড়ে গেছে, দোতলা থেকে পড়ে গেছে, এবং তার বাবার সামনে সে পড়ে প্রচন্ড রকমের আহত হয়েছে। এবং তখন উনি অফিসে না যেয়ে এই ছেলেটিকে নিয়ে হসপিটালে গিয়েছেন, আর অফিসে খবর পৌঁছে দিয়েছেন, নিউজ দিয়েছেন যে আমার ছেলে এরকম অ্যাক্সিডেন্ট করেছে, এই সিচুয়েশন। অফিসের লোকজন, সাথে সাথে বিভিন্ন লোকজন, অফিসের নিজস্ব ডাক্তারও আছে, তারা চলে এসেছে হসপিটালে যে আমাদের একজন কর্মচারী বা কর্মকর্তা, তার ছেলে এরকম আহত হয়েছে, তাকে দেখতে এসেছে। এবং খুব মানে ভয়ঙ্কর ভাবে সে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণ আহত হয়েছে বাচ্চাটি। খুব ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে ছিল, ট্রিটমেন্ট করছে ডক্টররা, এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা বাংলাদেশে একটা ট্রিটমেন্ট করা হয়েছে, এবং এখানে যাতে স্টেবল হয়, সেই স্টেবল হওয়ার পরেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সকল প্রসেসিং, কাগজপত্র, ডকুমেন্টারিজ, অন্যান্য বিষয়গুলো
সবগুলো কোম্পানির একটা টিম তারা এই কাজগুলো করেছে। কোম্পানির একটা মেডিকেল টিম আছে, তারা এই কাজগুলো করেছে এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করে সুস্থ হওয়ার পরে তাকে বাংলাদেশে আবার নিয়ে আসা হয়েছে। এই ছেলেটি এখন ভালো আছে, অনেক বড় হয়েছে। হ্যাঁ, এই যে কর্মচারী ছেলে, এই যে কর্মকর্তা ছেলে, যে কর্মকর্তা তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কোম্পানিকে সময় দেওয়ার জন্য রেডি হয়েছিল, সেই কর্মকর্তা ছেলে এরকম আহত হলো আর কোম্পানির পক্ষ থেকে যাবতীয় ব্যয়ভার বহন করে তার চিকিৎসা করলো, প্রয়োজনে বিদেশে নিয়ে গেল। এখন তার মন কি বলে, ওই কর্মকর্তার মন কি বলে যে হ্যাঁ, আমার এই কোম্পানি আমার বিপদের সময়, আমার অসময়ে, আমার দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সো আমি কোম্পানিকে বিলীন হয়ে কাজ করব, তার জন্য আমি মন দিয়ে কাজ করব, তার জন্য আমার ভালোবাসা উতরে দিব। এভাবে এখনকার যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো এভাবে আসে যে কোম্পানি সবসময় তার কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, ভালোবাসার চেষ্টা করে এবং এই কাজগুলো করার জন্য কোম্পানি আগে থেকেই তার প্রফিটের একটা অংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করে, যে সঞ্চিত তহবিলের নাম হলো কর্মচারী কল্যাণ তহবিল। কর্মচারীদের কল্যাণের জন্য সে আলাদা ফান্ড গঠন করে। এই ফান্ডের টাকা দিয়ে তারা তাৎক্ষণিক একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, কোন ক্রাইসিসের ব্যবস্থা করতে পারে। এই কল্যাণ তহবিলের আলাদা নীতিমালা প্রণয়ন করে কোম্পানি যে কিভাবে এই কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ব্যয় হবে। তাহলে একটি কোম্পানিতে তোমরা কাজ করো, আমরা কাজ করি, আমাদের দেশের মানুষজন কাজ করে, তারা যদি এই কোম্পানির কাজ করতে চায় বা কখনো তার পরিবারের মধ্যে দুঃসময় চলে আসে, কোম্পানি যদি তাকে সাপোর্ট দেয় তখন সেটা মনে রাখে সব সময়। এইভাবে এই কাজগুলো কোম্পানি করার জন্য আলাদা আগে থেকেই প্রফিটের একটা অংশ, অল্প অল্প ছোট ছোট অংশ প্রতি বছর সঞ্চয় করতে থাকে এবং এই তহবিল এক সময় একটা বড় তহবিল হয়, তখন কর্মচারীদের বেশি করে সাপোর্ট দেওয়া যায়, তাকে আমরা বলছি কর্মচারী কল্যাণ তহবিল। এটি প্রফিটের অংশ থেকে, মুনাফার অংশ থেকেই করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার এই গল্পের সাথে আজকের যে আলোচ্য বিষয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কর্মচারী কল্যাণ তহবিল কেন গঠন করা হয়, এটি কেন এখান থেকে মাইনাস করতে হবে, প্রফিট থেকে এই অংশটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তাহলে আমরা আজকে এই যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নের আলোকে এখন একটি সংরক্ষিত আয় তৈরি করব। আমি বোর্ডে দেখছি, বোর্ডে তোমরা ফলো করো আমরা কিভাবে এই সংরক্ষিত আয় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছক করব। প্রথমে দেখতে পাচ্ছি ডট ডট লিমিটেড, একটা কোম্পানির নাম এখানে আমি লিখব। প্রশ্নপত্রে যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নাম এখানে লিখব। তারপর আমরা সংরক্ষিত আয় নির্ণয় যেহেতু করব, সংরক্ষিত আয় নির্ণয় এখানে লিখব। অনেকেই তোমরা বলো, বিভিন্ন বইতেও আছে যে সংরক্ষিত আয় বিবরণী। আসলে সংরক্ষিত আয় এটি বিবরণী না, এটি স্টেটমেন্ট না, এটি একটি নোটের মতো। এটি তুমি বিভিন্ন কোম্পানির, যৌথ মূলধনী কোম্পানিগুলোর, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর আর্থিক যে বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমরা ওয়েবসাইটে দেখবে দেওয়া আছে। প্রত্যেকটা কোম্পানির আর্থিক বিবরণীগুলো ওই কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে তুমি সেটি ডাউনলোড করে দেখতে পাবে যে তারা সংরক্ষিত আয় বিবরণী নামে কোনো বিবরণী করে না। এটা আলাদা একটা স্টেটমেন্ট না, এটি একটি নোটের মতো, এটি একটি নির্ণয় বা খসড়া রাফ এরকম টাইপের কিছু একটা বিষয়। তো সংরক্ষিত আয় এখানে অনেকে নির্ণয় না লেখে বিবরণী লেখে, আমরা বিবরণী লিখবো না, আমরা নির্ণয় কথাটি লিখবো। বুঝতে পেরেছি? তবে প্রশ্নে যদি এরকম কখনো চলে আসে যে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, তখন তুমি এখানে বিবরণী লিখবা, তুমি বাধ্য হয়ে লিখছো। আগে একসময় পুরোনো বইগুলোতে এগুলো ছিল, পুরোনো সিলেবাসে এগুলো ছিল, এখন আর এই সংরক্ষিত আয় বিবরণী করতে বলা হয় না। তারপরেও অনেক সময় এগুলো চলে আসে, তো আমরা তখন এখানে দিব। আর 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, এটি যে বছরের অঙ্ক সেই বছরের সাল তারিখ লিখে তোমরা এগুলো জানো। আমরা কিভাবে করব? আমরা প্রশ্নে দেখেছিলাম, সেখানে আমরা ছিল যে প্রারম্ভিক একটা ব্যালেন্স ছিল সংরক্ষিত আয়ের, সেই প্রারম্ভিক যে বা প্রারম্ভিক ব্যালেন্স বা ব্যালেন্স বিডি আমরা যাই বলে না কেন, এই টাকাটা আমরা প্রথমে লিখব। আমরা প্রশ্নে দেখেছি যে সংরক্ষিত আয়ের যে প্রারম্ভিক ব্যালেন্স সেটি আছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা আমি এখানে দ্বিতীয় ঘরে বসাবো। তিনটি টাকার কলাম করেছি আমি, দেখো এখানে তিনটি কলাম করেছি, আমরা দ্বিতীয় কলামে আমি এটি বসাবো। তার সাথে আমার যোগ করতে হবে, এখন এর সাথে আমি কি যোগ করব? কিছু আইটেম যোগ করব আর কিছু আইটেম আমি বাদ দিব।
যে আইটেমগুলো আমি যোগ করব সেগুলো আমরা জানি এখানে একটা আইটেম আছে যোগ করার, সেটি কি নিট লাভ। তোমরা প্রশ্নে দেখেছো যে এই যে নিট লাভ এখানে দেওয়া আছে, সেই নিট লাভ দেওয়া আছে 1,05,000 টাকা। আমরা এটি এই সংরক্ষিত আয়ের সাথে যোগ করব। এখানে লিখি আমরা একে নিট লাভ কত টাকা, 1,05,000 টাকা। যোগ করে কত হয়, 2,25,000 টাকা। এই 2,25,000 টাকা আমরা এখানে বসাবো। লক্ষ্য করো, এবার আমার এখান থেকে কিছু আইটেম মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কোনগুলো বাদ দেব? আমি বলেছিলাম যে তিনটা আইটেম বাদ যায়, 1 2 3, তিনটা আইটেম বলেছিলাম এখান থেকে বাদ যায়। হ্যাঁ, তোমাদের এটা বোঝানোর জন্য লিখছি, সমাধানের জন্য একটু পরে আমি সমাধানটা করছি, বোঝার জন্য লিখছি। এখানে তুমি বাদ দিবা হলো আয়কর, সে আয়কর বা আয়কর সঞ্চিতি, এই জাতীয় আইটেমগুলো এখানে আসবে। এখানে আসবে লভ্যাংশ, সে প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এই জাতীয় লভ্যাংশগুলো এখানে আসবে। আরেকটি আমি বলেছিলাম বাদ যাবে, যে সঞ্চিত তহবিলে স্থানান্তর, সঞ্চিত তহবিলে স্থানান্তর, সঞ্চিত তহবিলে স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে বাদ যাবে এই তিনটা আইটেম। প্রশ্নে যেভাবেই ঘুরিয়ে টুরিয়ে নানা ভাবে আসুক না কেন, তোমার মাথায় রাখবা যে তোমার মনে রাখবা যে আমি তিনটা আইটেম বাদ দেব। কি কি বাদ দেব? আয়কর, লভ্যাংশ, সঞ্চিত স্থানান্তর। তো আয়করের বিষয়ে আমি বলেছিলাম যে আয়করের সঞ্চিতি দেওয়া থাকে, এটা একটু বিবেচনা করে এখানে আসতে হবে। আর বাকি দুটো বিবেচনা করা যাবে না, থাকলেই বসাই দিবা, প্রশ্ন থাকলেই বসিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা এখন মূল কনসেপ্ট থেকে প্রশ্নে যাই। তো প্রশ্ন থেকে কি বলা আছে? তো প্রথমেই দেখি আমরা প্রশ্নে বলা আছে আয়কর সম্পর্কে। দেখো এখানে প্রশ্নে আয়কর দেওয়া ছিল, আমার কাছে দেখি, আমি আয়কর দেওয়া ছিল 22,500 টাকা। প্রশ্নে আয়কর দেওয়া ছিল কত? 22,500 টাকা। আয়কর, তোমরা প্রশ্নটা দেখো, প্রশ্নটা আরেকবার দেখো, যে প্রশ্নে দেখো আয়কর দেওয়া আছে 22,000 টাকা এবং আয়কর সঞ্চিতি দেওয়া আছে 18,000 টাকা। দেখো প্রশ্নে আয়কর কত দেওয়া আছে? আয়কর কত দেওয়া আছে? 22,500 টাকা। আর আয়কর সঞ্চিতি আছে কত? পুরাতন আয়কর সঞ্চিতি 18,000 টাকা। তাহলে আমরা এটা প্রশ্নটা সরাই ফেলছি। এখন প্রশ্নটা আমরা সরিয়ে নিই। দেখো আয়কর দেওয়া আছে 22,500, আমরা লিখব এর প্রথম কলামে। আর এখান থেকে আমি বাদ দিব পুরাতন আয়কর সঞ্চিতি। পুরাতন আয়কর সঞ্চিতি কত দেওয়া আছে? 18,000 টাকা দেওয়া আছে। সেই 18,000 টাকা আমি এখানে এবার বসাবো। 18,000 টাকা বসালে এখানে আসবে কত? 4,500। এবার দেখো প্রশ্নে দেওয়া আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আমি এটি এখানে বসাবো। আমি বলেছি আয়করের পরে লভ্যাংশ আসে, তাহলে অন্তর্বর্তী লভ্যাংশ এখানে আছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
অন্তর্বর্তী লভ্যাংশ কত দেওয়া ছিল 22,500 টাকা, এটা আমরা এখানে বসাবো। প্রস্তাবিত লভ্যাংশ ছিল সমন্বয় ছিল 6.25% আর শেয়ার মূলধন আমার কত ছিল 6 লাখ টাকা। তাহলে ওই যে সমন্বয় 1 থেকে এটা আমি আনবো প্রস্তাবিত লভ্যাংশ। সমন্বয় 1 তোমরা দেখো, প্রশ্নটা আবার দেখো। সমন্বয় 1 এ বলা আছে যে শেয়ার মূলধনের একটি অংশ আমাকে লভ্যাংশ ধরতে হবে। দেখো প্রশ্নে বলা আছে শেয়ার মূলধন 6 লাখ টাকা, আর সমন্বয় 1 নম্বরে দেখো বলা আছে যে শেয়ার মূলধনের 6.25% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। তাহলে শেয়ার মূলধনের যদি 6.25% লভ্যাংশ হয়, এখানে এরকম হবে যে 6 লাখ ইনটু 6.25%। এই যে লভ্যাংশটি, এই লভ্যাংশটি এখন এখানে যাবে। লভ্যাংশটি কত হবে তাহলে? প্রস্তাবিত লভ্যাংশ এটি করলে হবে 37,500 টাকা হবে। প্রস্তাবিত লভ্যাংশ 37,500 টাকা হবে। তারপরে লক্ষ্য করো যে সমন্বয় 2 নম্বরে বলা আছে, দেখো তোমরা সমন্বয় 2 তে দেখো বলা আছে যে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর, নিট লাভের 15,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, আর 12,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে বন্ধুরা 2 নাম্বার সমন্বয় আমরা এখন বোর্ডে লিখব। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 15,000 টাকা, আমরা এটা এখানে বসাবো 15,000 টাকা। আর কর্মচারী কল্যাণ তহবিল সম্পর্কে যে গল্প করেছিলাম, সেই কর্মচারী কল্যাণ তহবিলে এখানে স্থানান্তর বলা আছে 12,000 টাকা। সেই কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর, কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা সমন্বয় 2 নম্বরে দেখো দেওয়া আছে, এই 12,000 টাকা আমরা এখানে নিয়ে এসেছি। এবার এই যে টাকাগুলো এখানে এনেছি যে 4,500 আয়কর এবং আয়কর সঞ্চিত ডিফারেন্স, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তারপরে প্রস্তাবিত লভ্যাংশ 37,500, তারপরে আমরা কি আছে আমরা দেখেছি সমন্বয় 2 নম্বরে আছে কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর 15,000, এটি আসছে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 15,000, কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর আছে 12,000, এটি এখানে এসেছে। এবার এই সবগুলো যোগ করে আমার এই ঘরে নিয়ে আসতে হবে। এই যে 4,500, 22,500, 37,500, 15,000, 12,000, এই টাকাগুলো যোগ করে যে অ্যামাউন্টটা আসে এইটা এখানে বসাতে হবে। এখানে আমার এটা হবে যোগ করলে কত হয়? যোগ করলে এখানে হবে 91,500 টাকা। আমার এখানে বাদের আইটেম, এই টাকাগুলো আমি এখান থেকে মাইনাস করব 91,500, এখান থেকে এটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে এটা এখানে আসবে। এই 2,25,000 টাকা থেকে আমি এবার 91,500 মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো এটা এখানে বসাবো। এই টাকা নিয়ে এখানে বসাবো। তোমরা বিয়োগ করে দেখো কত আসে। এখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে জায়গাটায় আমরা 2,25,000 থেকে যদি এটা মাইনাস করি কত টাকা হয়, যে অ্যামাউন্টটা হবে সেটি আমরা এখানে বসাবো। সেটি হবে 1,33,500। 5 আছে, 10 5 হলে হাতে আছে 1, 1 1 2, 2 আছে
5 থেকে মাইনাস করলে 3, আর এখানে 22 থেকে 9 বাদ দিলে 13। ঠিক আছে, 1,33,500 টাকা। এই যে টাকাটা দেখতে পাচ্ছ, এটি হলো এই সংরক্ষিত আয়ের, আমরা যে সংরক্ষিত আয় নির্ণয় করেছি এটির সমাপনী যে সমাপনী ব্যালেন্স। এটি কি সংরক্ষিত আয়ের সমাপনী যে বা সমাপনী ব্যালেন্স। এই সমাপনী যে বা সমাপনী ব্যালেন্স 1,33,500 টাকা। এটি আমার আসলে কাঙ্ক্ষিত চাওয়া যে আমি সংরক্ষিত আয় নির্ণয় করব এই বছরের শেষে কত টাকা আছে। এইখানটায় এই যে আমরা সমাধান করেছি, দেখেছো যে এখানে একটা যোগের কিছু আইটেম থাকে, কিছু বাদের আইটেম থাকে। আমরা এটি ভেঙে ভেঙে দুটি ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি, আর এখানে একটি প্রশ্ন সমাধান করেছি। এই প্রশ্নটি যদি তোমরা করো, দেখবা যে ম্যাক্সিমাম আইটেমগুলো এখানে চলে এসেছে। এর বাইরে খুব কমই পরীক্ষায় আসে প্রশ্ন। তোমরা এইভাবে এই সংরক্ষিত আয় তোমরা নির্ণয় করবে। হ্যাঁ, আমি তারপরেও তোমাদেরকে এই সমাধানটি আমি তোমাদের জন্য এখন টোটাল লিস্ট অফ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি টোটাল বোর্ড মুছে ফেলছি। আমি যে কাজটি করেছি, যে সমাধানটি করেছি, এটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা আজকে যে ফাইনালি যে সংরক্ষিত আয় নির্ণয় করেছো, তোমরা যে অঙ্কটি করেছো সেটি বাসায় বারবার যদি প্র্যাকটিস করো এবং এই সংরক্ষিত আয় নির্ণয় করা তোমরা খুব ইজিলি পারবে। এটি একটু বড় করে দেখো, স্ক্রিনটা আমি স্ক্রিনের বাইরে থাকবে, বড় করে দেখো। তাহলে সংরক্ষিত আয় যে নির্ণয় করেছি আমরা, এই সংরক্ষিত আয় দেখো, লক্ষ্য করো যে এখানে প্রারম্ভিক ব্যয় আমরা বসিয়েছি প্রথমে, তারপরে চলতি বছরের মুনাফা বসিয়েছি, আয়কর বসিয়েছি, আয়কর এবং পুরাতন আয়কর সঞ্চিতি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, হ্যাঁ, সঞ্চিত তহবিলে স্থানান্তর, কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর। আমি বলেছি যে বাদের খাতগুলো দেখো, বাদ কি কি আইটেম বাদ গেছে এখানে। আয়কর নিয়ে একটি অংশ, লভ্যাংশ সম্পর্কিত দেখো, লভ্যাংশ দুইটা সমন্বয় দুটো আইটেম আছে এখানে, এই দুটি বাদ গেছে। তারপরে সঞ্চিত তহবিলে স্থানান্তর দেখো, দুটো আইটেম আছে। সঞ্চিত তহবিল একটা কর্মচারী কল্যাণ তহবিল, একটা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। তাহলে আমরা এই যে সমাধানটি করেছি, এই সমাধানের আলোকে আমরা লক্ষ্য করি যে এই সমাধানের আলোকে আমরা যদি এখন প্রশ্নটি আমি স্লাইডটি সরাই নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে কিভাবে একটি পরিপূর্ণ সংরক্ষিত আয় বিবরণী করতে হয়। আমরা দুটি ক্লাসে ভাগ করে নিয়ে এই সংরক্ষিত আয় বিবরণী আলোচনা করেছি। আমি বিশ্বাস করি যারা এই দুটি ক্লাস ভালো করে ফলো করবে, তারা এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর এই যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, সেই অংশটি তোমরা পারবে। এবং এখানে তোমরা আজকের এই ক্লাস শেষে, আজকেই যদি তোমরা এই ক্লাসটি করার পরে আজকেই যদি তোমরা দুটো, তিনটি, চারটি অঙ্ক করো, এই সংরক্ষিত আয়ের বিবরণী করতে গেলে বা এই সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে তোমাদের এখন সময় লাগবে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এবং এটা স্টার্টিং এ যখন তুমি 5টি অঙ্ক করে ফেলবে, তারপরে দেখবে তুমি 5 মিনিটে পারবে। এবং ঘড়ি ধরে দেখো, ঘড়ি ধরে প্র্যাকটিস করবা, ঘড়ি ধরে টাইম ধরে প্র্যাকটিস করো যে আমি একটা অঙ্ক করেছি এখন কয় মিনিট সময় লেগেছে, তারপরে আরেকটা অঙ্ক করেছি কতক্ষণ সময় লেগেছে, এভাবে তারপরে অঙ্কটা দেখো আস্তে আস্তে সময় কম লাগবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবা এবং নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলবা। অধিকতর উৎকর্ষ সাধন করতে হবে, আমাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে নিজেদেরকে। তবেই আমরা নিজেকে, নিজের পরিবারকে, এই সমাজকে, এই দেশকে উন্নতির একটি পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং তোমরা ভবিষ্যতে দেশের পরিচালক হবে, এই দেশকে পরিচালনা তোমরাই করবে। আজকে যারা তোমরা শিক্ষার্থী আমাদের সামনে আছো, তাদেরকে আমরা এই পুরো পৃথিবীর দায়িত্ব তোমাদের হাতে আমরা তুলে ধরবো, তোমাদের হাতে দিয়ে আমরা এক সময় বিদায় নিব।
এবং আমার আশাবাদী তোমরা এভাবে পরিপূর্ণ একটি জ্ঞান লাভ করে নিজেদেরকে চর্চা করে দক্ষ হিসেবে গড়ে তুলবে। আজকে যে সুযোগটা তোমরা পেয়েছো, যে বাসায় বসে আছো, বাইরে যাচ্ছ না, তোমরা, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা এই সিচুয়েশনে একটু খেয়ালের বশে হলেও বাইরে যেও না, বাইরে প্রবেশ করো না। এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। এবং আমার সম্মানিত যারা অভিভাবক আছেন, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করছি, হয়তো এই বয়সের ছেলেরা বাইরে একটু ঘুরতে যায়, একটু বের হয়, ঘরে থাকতে ভালো লাগে না। ওরা যারা এখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছে, যারা পরীক্ষার্থী, যারা একাদশ থেকে দ্বাদশে এসেছে, তাদের যে বয়সটা, এই বয়সে আমরাও ছুটোছুটি করেছি। আমি যখন ছিলাম এই বয়সে আমরাও ছুটোছুটি করেছি। এখন ওরা ঘরের মধ্যে আছে, ওদেরকে সেভাবে একটু আপনারা সবাই গাইড করে, এবং আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সবকিছু এখন বোঝো, তোমরা কিন্তু ম্যাচিউর হয়ে গিয়েছো। তোমরা আর কয়েকদিন পরেই তোমরা ইউনিভার্সিটিতে, কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটি চলে যাবে এবং জীবনের একটি যে গন্তব্য, লক্ষ্য, সেখানে চলে যাবে। সেই সিচুয়েশনে রয়েছে, তোমরা সবকিছু বোঝো। এবং লক্ষ্য করো, আমাদের দেশে সবচেয়ে ইয়াং মানুষটা অসুস্থ হচ্ছে। কেন হচ্ছে? আমাদের ইয়াংরা একটু তারা চিন্তা করছে না ওভাবে। হয়তো পৃথিবীর অন্য দেশে আমরা লক্ষ্য করি, তারা বয়সের অসুস্থ হচ্ছে। আমাদের দেশে ইয়াংরা অসুস্থ হচ্ছে এই জন্য যে তোমরা একটু নিয়ম মানতে চাও না, একটু নিয়ম মেনে চলো, একটু স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি বাইরে বের হতে হয় জরুরি প্রয়োজনে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো এবং নিজেদেরকে সুস্থ রাখো। আর এই যে আমি সংরক্ষিত আয় নির্ণয় করেছি, এই বিষয়টি আমরা শিখেছি আজকের ক্লাস থেকে। আমি আহ্বান করব, তোমরা বাসায় যখন ফ্রি থাকবে, বসে থাকবে, বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবে এবং আলোচনা করবে। সেই প্রত্যাশা রাখি, আমার জন্য দোয়া করবে, ঢাকা কলেজের জন্য দোয়া করবে। ভালো প্রত্যাশা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সকলকে।